শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময় সব খবর একসাথে। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি, সবাইকে স্বাগত জানাচ্ছি। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষা শেষে আজও সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী দুপুর 1:30টার পর সারা দেশে তাদের আন্দোলনে নামার কথা ছিল। দুপুরে রাজধানীর উত্তরায় বিএনএস সেন্টারের সামনে জড়ো হয়ে এয়ারপোর্ট, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। যান চলাচল বন্ধ হয়েছে। গতকালের মতোই চরম ভোগান্তিতে পড়ে নগরবাসী। 2 ঘন্টা পর মহাসড়কে অবরোধ ছেড়ে দেয় তারা। এছাড়া রাজধানীর আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সায়েন্স ল্যাব মোড় প্রায় 1.5 ঘন্টার মতো অবরোধ করা হয়েছিল। এতে ওই সড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে তারা সচিবালয়ের দিকে রওনা হয়, কিন্তু শিক্ষা ভবনের সামনের সড়কে পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন আন্দোলনরতরা। আগে রাইট ডিসিশন দিয়ে তারপরে উনি জাতির সামনে সরি বলতেছে। এটা হচ্ছে ওনার জাতির সঙ্গে এক ধরনের পায়তারা। আমি বলতে চাচ্ছি উনি যাতে তাড়াতাড়ি জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চায় এবং ওনাকে দিয়ে এই দৃষ্টতা কে দিয়েছে যে শিক্ষার্থীদেরকে উনি ফার্মের মুরগির সঙ্গে তুলনা করতেছে। উনি আমাদের শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করুক, তবে এতে যেন শিক্ষার্থীদের উপর কোনো চাপ না পড়ে। উনি সরি বলছে, যখন আমরা পরীক্ষা স্থগিতের দাবি করছি তখন তো উনি আমাদের দাবি মানে নেই, তাহলে আমরা কেন এখন মানব? ওনার মেন্টালিটি এতটা বাজে, এতটা নিচু লেভেলের, মানে কি বলবো। আর উনি তো আমাদের ফার্মের মুরগি রাখছে, এটা মানে কি? ড্রাইভাররা আসি যাতে এই ভোগান্তিটা আমাদের রাস্তায়, বাংলাদেশের রাস্তায় আর পোহাতে না হয়। আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা দেশের জন্য অনেক কিছু করি। আমাদের জন্য দেশ কি করে? আমাদের জন্য কিছুই করে না, আমরা শুধু ভোগান্তি পোহাই। সচিবালয়ের সামনে আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ অপেক্ষা করছেন। দেখি সবুজের কাছে কি আপডেট আছে। মহাসড়কের যে অবরোধ সেটি তো ছেড়েই দিয়েছে আন্দোলনকারীরা। এরপরে যখন সচিবালয়ের সামনে বিশেষ করে শিক্ষা ভবনের অভিমুখে রওনা হয়, তখন আবার পুলিশ ব্যারিকেডের মুখেও পড়ে। এই মুহূর্তে তারা আসলে কোথায় অবস্থান করছেন এবং এই এলাকার চিত্র কেমন দেখছেন জানাবেন। বৃষ্টি, মূলত শিক্ষা ভবনের পরে সচিবালয়ের দিকে যাওয়ার যে সড়কটি রয়েছে, আব্দুল গনি সড়ক, সেই সড়কটির মুখে মূলত অবস্থান নিয়েছিল। এখানে তারা সচিবালয়ে যাওয়ার উদ্দেশ্যে এসেছিলেন, কিন্তু পুলিশের বাধার কারণে তারা আর যেতে পারেননি এবং পুলিশ তাদেরকে নানাভাবে আশ্বস্ত করার চেষ্টা করেছিলেন যাদের যেন তাদের একটি প্রতিনিধি দল সচিবালয়ের ভিতরে যায়। সেই জায়গাটি আসলে শিক্ষার্থীদের মধ্যে আমরা 2.25 ঘন্টা তারা এখানে অবস্থান করেছিল। একটু আগে 5:30টার দিকে তারা এইখানকার যে অবস্থান, সেই অবস্থান থেকে সরে যান এবং এই মুহূর্তে এই যে ব্যারিকেডটি এখানে দেয়া ছিল, পুলিশের বিপুল সংখ্যক পুলিশ ছিল, যেহেতু স্পর্শকাতর একটি স্থাপনা সচিবালয়, সেই কারণে, এবং সেটি এই মুহূর্তে তারা চলে যাওয়ার পর, তারা এখান থেকে সরে যাওয়ার পরে এই সড়কটি ছেড়ে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আমরা এই 2.25 ঘন্টা তারা যেই সময়টা এখানে অবস্থান করছিল তাদের সঙ্গে কথা বলে এবং তাদের মধ্যে দেখেছি এক ধরনের সমন্বয়হীনতা, অর্থাৎ বিচ্ছিন্নভাবে কিছু সংখ্যক প্রথমে সায়েন্স ল্যাব থেকে শিক্ষার্থী বা আন্দোলনকারীরা আসে, পরে উত্তরার একটি অংশ 2টি বাসে করে এখানে এসেছিল এবং তাদের মধ্যে কারা ভেতরে যাবেন সেটি নিয়ে তাদের মধ্যেই এক ধরনের বিতণ্ডা তৈরি হয়, সেটি তারা ঠিক করতে পারেননি। তারপরে যেটি দেখা গেছে যে সচিবালয়ের ভিতরের যে সময়সূচি, সরকারি যে সময়, সেটি পার হয়ে গিয়েছে। এর মধ্যেই পুলিশ বলছিল যে 5 জন ঢুকতে পারবে সর্বোচ্চ, সেখানে তারা দাবি করছিল 7 জন বা 10 জন তারা তাদের প্রতিনিধি ঢুকাতে হবে। এই ধরনের এক ধরনের সিদ্ধান্তহীনতার মধ্যেই তারা সিদ্ধান্ত নেন তারা এই অবস্থান থেকে সরে। কেউ কেউ বলছেন যে তারা আবারও গিয়ে সায়েন্স ল্যাবে অবস্থান নেবেন, আবার কেউ কেউ এখনও এই আশেপাশেই অবস্থান করছেন। অর্থাৎ তাদের যে দাবি, সেই দাবির প্রেক্ষিতে তাদের পরবর্তী সিদ্ধান্ত কি, তারা কি আন্দোলন আজকের মতো স্থগিত করবেন কিনা, সেই বিষয়টি আসলে কারো কাছেই, গণমাধ্যমের কাছে তারা খোলাসা করতে পারেননি, যেহেতু কালকেও তাদের অনেকের পরীক্ষা রয়েছে। সেই পরীক্ষার প্রিপারেশনের জন্য অনেকে আবার বাসায় চলে গিয়েছেন। এই ধরনের একরকম অবস্থা আমরা দেখতে পেয়েছি। বৃষ্টি, অর্থাৎ এই মুহূর্তে আর অবরোধরত অবস্থায় নেই শিক্ষার্থীরা, যেমনটি বুঝলাম। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য সবুজ। আজও দেশের বিভিন্ন স্থানে শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়েছে। সড়ক মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের আন্দোলন চলে। এ সময় তারা বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা পেছানো সহ তাদের দাবিগুলো মেনে না নেওয়া পর্যন্ত রাজপথে থাকবেন তারা। এদিকে সড়কে শিক্ষার্থীদের কর্মসূচির কারণে ভোগান্তি পোহাতে হয় যাত্রী চালকদের। দ্বিতীয় দিনের মতো রাজপথে নেমেছে শিক্ষার্থীরা। চলছে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ।
পরীক্ষার পরপরই দেশের কয়েক জেলায় সড়কে নেমে আসে ছাত্রছাত্রীরা। ঢাকা রাজশাহী মহাসড়কের তালাইমারি মোড়ে টায়ার জ্বালিয়ে শুরু হয় বিক্ষোভ কর্মসূচি। জানানো হয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে রাজপথে আন্দোলন চলমান থাকবে। এদিকে বিক্ষোভের কারণে সড়কে ব্যাহত হয় যান চলাচল। বিকল্প পথে ঘুরে যেতে হয় যাত্রী ও চালকদের। আমাদের কাছে জনসাধারণের কাছে একটু ভোগান্তি মনে হচ্ছে। আমরা এখন ডক্টর দেখাইতে যাব, এদের জন্য দেরি হয়ে যাচ্ছে। সম্পূর্ণটা ভোগান্তি ছাড়া কোনো কিছুই না। এই ভোগান্তির কারণে অনেকের অনেক কিছু সমস্যা হচ্ছে। গাড়ি বন্ধ, এখানে এসে গাড়িতে নামলাম, রাস্তাটুকু পার হয়ে আবার দেখা যাচ্ছে যে আবার সামনে ওইটুকু আবার অটোতে উঠতে হবে। সাভারে ঢাকা আরিচা মহাসড়কের পাকিজা মোড়ে অবস্থান নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। এ সময় শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় তারা। এদিকে বিক্ষোভের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। 1 ঘন্টা পর পুলিশ প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা সরে গেলে স্বাভাবিক হয় যান চলাচল। আমরা শিক্ষামন্ত্রী পদত্যাগ চাই, আর কিছু না। গত জুলাইয়ে যেহেতু এত বছরের একজন সরকারকে নামাতে পারছে, তো আপনার মতন মন্ত্রীকে নামাতে আমাদের 1 সেকেন্ডের ব্যাপার। ওদের আন্দোলন যুক্তিগত, কিন্তু আমাদের তো সাধারণ মানুষ, আমরা ব্যবসা করে খাই, যে মাল নিয়ে আটকে গেছি গা, আমরা ভোগান্তিতে পড়ে গেছি গা। নারায়ণগঞ্জেও পরীক্ষার পর শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মিছিল বের করে শিক্ষার্থীরা। পরে চাষারায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হয়ে মন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দেয় তারা। পরে পুলিশের আশ্বাসে সড়ক থেকে সরে যায় বিক্ষোভকারীরা। এছাড়াও মুন্সিগঞ্জ, লক্ষ্মীপুর, ভোলা, জয়পুরহাট সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি হয়েছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নে ভুলের জন্য দায়ী ব্যক্তিদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। সংসদে এই তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি জানিয়েছেন পদার্থবিজ্ঞানের 6 ও 7 নম্বর প্রশ্নে ভুলের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে। আরও জানান, দুর্যোগে বিভিন্ন জেলায় যেসব পরীক্ষার্থী অংশ নিতে পারেনি তারা চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষার সাথে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দিতে পারবে। প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা 2026 এর কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতিমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখে ওই সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের মাঝে নৈতিকতা, মূল্যবোধ ও মানবিকতা তৈরি করার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, দেশ গড়তে আগামী প্রজন্মকে সরকার দক্ষ কারিগর হিসেবে প্রস্তুত করতে চায়। এ সময় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে সরকার প্রধান বলেন, শিক্ষকদের আরও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এবছর 21টি ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে প্রাথমিক শিক্ষা পদক তুলে দেন প্রধানমন্ত্রী। একটি প্রাথমিক বিদ্যালয় কেমন হওয়া উচিত, কতটা শিক্ষার্থী বান্ধব হবে বিদ্যালয়ের আঙ্গিনা, কংক্রিটের স্থাপনা ছাপিয়ে সবুজ বিদ্যালয়ের চিত্র প্রদর্শনী তুলে ধরেন দেশের 60 জেলার শিক্ষার্থীরা। চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে হওয়া এই কর্মসূচিতে স্থান পায় ছোট্ট শিক্ষার্থীদের তৈরি নিজ এলাকার ঐতিহ্য, হস্তশিল্প সহ নানা বিষয়। স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন। সংকট আর সমাধানের পন্থ জেনে রাখেন তিনি। খুলনা বিভাগে উচ্ছ্বাস সেন স্বপ্ন। পরে বিষয়ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে প্রাথমিক শিক্ষা পদক তুলে দেন প্রধানমন্ত্রী। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শিক্ষক, সহকারী শিক্ষকদের হাতেও পুরস্কার তুলে দেন সরকার প্রধান। প্রাথমিক বিদ্যালয় ও পরীক্ষণ বিদ্যালয় পিটিআই। বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের মাঝে নৈতিক ও ধর্মীয় সামাজিক মূল্যবোধ তৈরি করতে শিক্ষকদের সহযোগিতা চান। আমরা আগামী দিনের সিলেবাসগুলোর মধ্যে আমাদের বিভিন্ন সামাজিক বলেন, ধর্মীয় বলেন, যে এথিক্স বা ভ্যালুসগুলো আছে এইগুলোকে আমরা ইনক্লুড করতে চাই। একটি জাতির জীবনে যদি এথিক্স এবং ভ্যালুস শিক্ষা থাকে, তাহলেই আমরা একটি শক্তিশালী, সুন্দর, ডিসিপ্লিন একটি জাতি হিসাবে আমরা গড়ে তুলতে পারবো ধীরে ধীরে নিজেদেরকে। শিক্ষার সাথে সাথে যদি কালচার না থাকে, একটি জাতির নিজস্ব, যা শত হাজার বছর ধরে গড়ে ওঠে, কালচার বা ঐতিহ্য গড়ে ওঠে, এই বিষয়গুলো আমাদের বাচ্চাদেরকে জানাতে হবে, এই বিষয়গুলো তাদেরকে আমাদের ভেতরে দিতে হবে। এ সময় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আরও প্রশিক্ষণ দেওয়ার উপর জোর দেন তারেক রহমান। প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক এবং প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষার্থী, এই তিনটা অসম্ভব ইম্পর্টেন্ট একটি বিষয় দেশকে গড়ে তোলার জন্য। যেমন শিক্ষকদের পাশে এসে আমাদেরকে দাঁড়াতে হবে। আমরা জানি শিক্ষকদের কিছু সমস্যা আছে তাদের, সেটি আমরা চেষ্টা করছি সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করতে। একই সাথে আমরা যদি আজকে প্রাইমারি স্কুলের
প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে যদি আমরা সঠিক ট্রেনিংয়ের মাধ্যমে সঠিকভাবে গড়ে তুলতে পারি, তাদেরকে সঠিক ট্রেনিং দিতে পারি, তারা তাদের সেই ট্রেনিংটা, সেই শিক্ষাটা তারা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিবেন, যার ফলে শিক্ষার্থীরা অর্থাৎ প্রাইমারি স্কুল থেকে একটা শক্ত বুনিয়াদ গড়ে উঠবে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে সমাপনী বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছি। ফ্যাসিবাদী আন্দোলনের বিরুদ্ধে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে গিয়ে বিরোধী রাজনৈতিক দল এবং অসংখ্য অরাজনৈতিক ব্যক্তি যারা বিভিন্নভাবে শহীদ হয়েছেন, নির্যাতিত হয়েছেন, হত্যা গুমের শিকার হয়েছেন, সেই মানুষগুলোকে আমি স্মরণ করতে চাই। মাননীয় স্পিকার, 2024 সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষায় রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে জনগণের সেই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন সেই শহীদদেরকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই। মাননীয় স্পিকার, বাংলাদেশের স্বাধীনতার পর বিভিন্ন সময় ইতিহাসের বাঁকে বাঁকে এমন প্রতিটি আন্দোলন সংগ্রামে অসংখ্য অগণিত মানুষ যাদের নাম আমরা জানি না, যাদের অনেকেই হয়তো আমরা চিনি না, এই মুহূর্তে আজকের এই দিনে এই ঐতিহাসিক মুহূর্তে সকল ব্যক্তির প্রতি আমি শ্রদ্ধা জানাতে চাই, তাদের রুহের মাগফিরাত কামনা করতে চাই। মাননীয় স্পিকার, এই সংসদে দাঁড়িয়ে আজ যখন আমরা আলোচনা করছি, সেই সময়টি হচ্ছে জুলাই মাস। 2024 সালের জুলাই মাসে শুরু হওয়া যে আন্দোলন ছিল, সেই আন্দোলনটি পরবর্তীতে গণ অভ্যুত্থানে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রূপ নিয়েছিল। মাননীয় স্পিকার, 2024 সালের বীর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে জুলাই শহীদদের আমি বিশেষভাবে স্মরণ করতে চাই আজকের এই সংসদ অধিবেশনে। মাননীয় স্পিকার, আজও আমরা উভয় পক্ষ আলোচনা প্রসঙ্গে আমরা উল্লেখ করেছি যে দেশ স্বাধীনে যারা জীবনকে উৎসর্গ করেছেন, যারা আহত হয়েছেন, সেই সকল মুক্তিযোদ্ধাদের যেমন আমরা এখনো ঋণ শোধ করছি, সেভাবে একইভাবে আমরা বিগত 17 বছর ধরে যে সকল রাজনৈতিক কর্মী বিভিন্ন দলের, তারা যেভাবে নিজেদেরকে উৎসর্গ করেছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, ঠিক একইভাবে জুলাই যোদ্ধা যারা নিজেদেরকে উৎসর্গ করেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা সরকারের পক্ষ থেকে, শুধু সরকার না, আমি বলবো এক্ষেত্রে বিরোধী দলেও একসাথে, বিরোধী দল এবং সরকার একই সাথে উভয় পক্ষ আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এই সকল মানুষের পাশে রাষ্ট্রীয় অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে আমরা তাদের পাশে দাঁড়াবো। মাননীয় স্পিকার, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে সমাপনী বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি দেখাচ্ছিলাম আমরা সেটি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং 10 শিল্প গোষ্ঠীর দেশে বিদেশে ৭৬,০০০ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন পিএফআইইউ প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। বলেছেন, পাচার করা সম্পদ ফিরিয়ে আনার জোর চেষ্টা চলছে। বছর শেষে এ বিষয়ে সুখবর মিলবে। বার্ষিক প্রতিবেদনে বলা হয়, 24-25 অর্থ বছরের সন্দেহজনক লেনদেন আগের অর্থ বছরের চেয়ে 74% বেড়েছে। অর্থ পাচার দেশের অর্থনীতির জন্য মারাত্মক হুমকি, যে কারণে প্রতিরোধে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। তারপরও ঠেকানো যাচ্ছে না পাচারকারীদের। প্রতি বছরই বাড়ছে পাচারের পরিমাণ। আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইইউ এর বার্ষিক প্রতিবেদনেও উঠে এসেছে সেই চিত্র।
2024-25 অর্থ বছরে আর্থিক খাতে সন্দেহজনক লেনদেন হয়েছে 30,199টি, যা আগের বছরের চেয়ে 74% বেশি। সন্দেহজনক লেনদেনের প্রায় 95%ই হয়েছে ব্যাংকিং খাতের মাধ্যমে। যদিও বিএফআইইউ বলছে সন্দেহজনক লেনদেন মানেই অর্থ পাচার নয়। বিভিন্ন সোর্স থেকে আমরা সন্দেহজনক লেনদেনের তথ্য পাই, সেগুলিকে আমরা বিশ্লেষণপূর্বক আমরা গোয়েন্দা প্রতিবেদন তৈরি করি। আমরা 24-25 বছরে আমরা 199টি গোয়েন্দা প্রতিবেদন তৈরি করে আমরা এটা আইন প্রয়োগকারী সংস্থার কাছে পাঠিয়েছি। তার পরবর্তী স্টেজ হল ইনভেস্টিগেশন, সেটা তদন্ত করে তার ফলাফল অনুযায়ী যদি মেরিট থাকে তাহলে তারা মামলাতে যাবে। অন্তর্বর্তী সরকারের আমলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার ছাড়াও 10টি শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, প্রতারণা, জালিয়াতি, অর্থ পাচার এবং কর ফাঁকির তদন্ত শুরু হয়। দেশ বিদেশে এসব শিল্পগোষ্ঠীর 76,000 কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। 11টি যে আমাদের অগ্রাধিকার ভিত্তিক যে মামলা আছে, ওই ব্যক্তিদের সংশ্লিষ্ট তাদের 76,000 কোটি টাকার সম্পদ আমরা আদালতের আদেশের মাধ্যমে অবরুদ্ধ করেছি। তার ভিতরে 57,000 কোটি টাকার সম্পদ হলো দেশে অবস্থিত আর 19,000 কোটি টাকার সম্পদ বিদেশে অবস্থিত। চুরি হওয়া সম্পদ উদ্ধারে তৎপরতা বাড়িয়েছে বিএফআইইউ। দায়ের করা হয়েছে 98টি মামলা, অভিযোগপত্র দাখিল হয়েছে 9টির আর রায় হয়েছে 4টির। চলতি বছর শেষেই পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনার বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলেও জানান বিএফআইইউ প্রধান। আন্তর্জাতিক কিছু ল ফার্মকে এই টাকাগুলো পুনরুদ্ধারের জন্য নিয়োগ করা হয়েছে। সেই ল ফার্মগুলি কাজ করছে এবং ইতিমধ্যে তাদের সাথে যে এনডিএ নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, ব্যাংকগুলোর নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হয়েছে। এখন কারোর সাথে এনগেজমেন্ট লেটার বা কমার্শিয়াল কন্ট্যাক্ট হওয়ার পথে, প্রক্রিয়া চলমান আছে। আমরা শীঘ্রই আশা করছি যে আমরা বাই দ্য এন্ড অফ দিস ইয়ার আমরা দেশবাসীকে একটা সুসংবাদ দিতে পারবো, আশা করি। সন্দেহজনক লেনদেন হলেই হিসাব জব্দ করা হয়। এক্ষেত্রে ব্যক্তির রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হয় না বলেও জানিয়েছেন বিএফআইইউ প্রধান। যাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার মতো এলিমেন্ট যাদের আছে, তাহলে সেই ব্যক্তি যেই হোক না কেন সেটা আমাদেরকে ফ্রিজ করতে হবে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ন্যূনতম অনুশোচনা থাকলে আওয়ামী লীগের নেতারা রাজনীতি করতে চাইতো না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল আয়োজিত গণ অভ্যুত্থানের বাঁক বদলের দিন শীর্ষক আলোচনা সভায় মন্ত্রী বলেন, ফ্যাসিবাদের দোসররা পৃথিবীর যে দেশেই থাকুক তাদের দেশে ফিরিয়ে আইনের মুখোমুখি করতে কাজ করছে সরকার। আরো বলেন, বিএনপি কোনো দলের রাজনীতি বন্ধ করতে চায় না, তবে আইনের মাধ্যমে ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করা উচিত। একই সাথে জুলাইয়ের চেতনাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার আহ্বান তিনি জানান। আমরা চাই আইনানুগ প্রক্রিয়ার মধ্য দিয়ে ফ্যাসিবাদী মাফিয়া সংগঠন আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হোক। আমরা এক্সিকিউটিভ অর্ডারে, প্রশাসনিক আদেশে কোনো রাজনৈতিক দলের রাজনীতি করাকে, নিষিদ্ধ করাকে আমরা সঠিক মনে করি না। এটা জুডিশিয়াল প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, আইনানুগ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, সেটা আমরা নিশ্চিত করতে চাই। রাজধানীর সমস্যা সমাধানে সিটি গভর্নমেন্ট করায় জোর দিচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত এক সেমিনারে সিটি কর্পোরেশনকে সরকারে পরিণত করার বিকল্প নেই বলেও মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর প্রতিমন্ত্রী জানান, নগরীর মূল সেবাদাতা প্রতিষ্ঠানগুলো এক ছাতার নিচে না থাকায় সব সমস্যার সমাধান করতে পারছে না সিটি কর্পোরেশন। সেমিনারে বক্তারা বলেন, রাজধানীকে গড়তে এগিয়ে আসতে হবে নগরবাসীকেও। রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে নগরের বর্জ্য ব্যবস্থাপনা আমার আপনার সকলের দায়িত্ব শীর্ষক সেমিনার। অংশ নেন স্থানীয় সরকার মন্ত্রী সহ অংশীজনরা। বর্জ্যটা ম্যানেজ করে এটা কিভাবে আমরা পাওয়ার নিলে। সেমিনারে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রশাসক চাইলেই রাতারাতি সব বদলে দিতে পারবেন না। রাজধানীর দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধানে সিটি কর্পোরেশনকে সরকারে পরিণত করার বিকল্প নেই। দলমতের ঊর্ধ্বে উঠে একসাথে কাজ করার আহ্বান তার। সিটি কর্পোরেশনগুলোকে একটা গভর্নমেন্টে পরিণত করতে না পারি, সরকার হবে সে, এবং সেই নিয়ন্ত্রণ করবে অন্যান্য ডিপার্টমেন্টগুলোকে যেগুলো ঢাকা শহরের জন্য প্রয়োজন। তা না হলে এই সমস্যার সমাধান সহজে হবে না। আমরা এটাকে নিয়ে সিরিয়াসলি চিন্তা করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও অত্যন্ত সিরিয়াস। ওই জায়গায় আমরা ওই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম দেখতে চাই না। আমরা এই জায়গায় বাংলাদেশকে দেখতে চাই। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, নগরের মূল সেবা প্রদানকারী সংস্থাগুলো সিটি কর্পোরেশনের অধীনে নয়, তাই মেয়র বা একক প্রশাসনের পক্ষে সব সমস্যার সমাধান করা সম্ভব হয় না। ট্রাফিক পুলিশ ওনার কাছে নাই, ওয়াসা ওনার কাছে নাই, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ওনার কাছে নাই, বিদ্যুৎ বিভাগ ওনার কাছে নাই। তাহলে
রাজধানীর যে কোনো প্রবলেম হলে কিন্তু আমরা সরাসরি দোষারোপ করি মেয়র বা প্রশাসককে। সেমিনারে বক্তারা বলেন, রাজধানীর উন্নয়নে দরকার সমন্বিত উদ্যোগ, গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন, শুরু করতে হবে নিজের ঘর থেকেই। একটি সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার। সেই সামাজিক আন্দোলনটি আমরা কিন্তু শুরু করতে পারি আমাদের ছোট ছোট কোমলমতি যে বাচ্চারা রয়েছে। একটা মেশিনারিজ দরকার, সেটা কারোরই নাই, আবার যেটা আছে সেটা হয়তো একাধিক আছে, সব সংস্থার কাছে আছে। এই যে জিনিসগুলো সমন্বয় থাকলে কিন্তু এই জিনিসগুলো হতো না। 10-11 মাসের মধ্যে মেঘনা নদী থেকে আমরা প্রতিদিন 50 কোটি লিটার পানি ঢাকা শহরে সরবরাহ করতে সমর্থ হব। পরিবার এবং আমি নিজে এবং আমাদের সমাজকে পরিবর্তন করতে পারি, অনেকাংশেই সমস্যার সমাধান হয়ে যাবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, ঢাকার খাল উদ্ধারে কাজ করছে সিটি কর্পোরেশন। খালগুলো আমরা একটা একটা করে উদ্ধার করব ইনশাআল্লাহ, সেটা সকলের সহযোগিতা লাগবে। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। বিশ্বকাপে আর্জেন্টিনাকে ঘিরে যেন বিতর্ক থামছেই না। মিশরের বিপক্ষের বিতর্কিত ম্যাচের পর এবার দলটিকে বহিষ্কারের দাবিতে একটি অনলাইন পিটিশনে 92 লাখের বেশি মানুষ স্বাক্ষর করেছেন। পিটিশনকারীদের অভিযোগ, ফিফা ও ম্যাচ কর্মকর্তারা আর্জেন্টিনা এবং লিওনেল মেসির প্রতি পক্ষপাত দেখাচ্ছেন। তবে এসব অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তার দাবি, VAR প্রযুক্তির যুগে কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব করা প্রায় অসম্ভব। এদিকে বিতর্কের মধ্যেই আজ দিবাগত রাতে বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা। ইংল্যান্ড আর্জেন্টিনা সেমিফাইনাল ম্যাচের আগে বড় সিদ্ধান্ত নিয়েছে ফিফা। বিতর্কের জেরে পরিবর্তন আনা হয়েছে VAR ব্যবস্থায়। দূরবর্তী অপারেশন সেন্টারের পরিবর্তে সরাসরি স্টেডিয়ামেই থাকবেন ম্যাচের VAR কর্মকর্তারা। আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ভেন্যু আটলান্টা স্টেডিয়াম থেকেই দায়িত্ব পালন করবেন VAR টিম। আর নকআউট পর্বে একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের পর বাড়তে থাকা সমালোচনার মধ্যেই এই পরিবর্তন আনা হয়েছে। ফিফার বিশ্বাস, মাঠে VAR টিম কাজ করলে রেফারির সঙ্গে আলোচনা করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়বে। স্পেনের তারকা ফুটবলার লামিন ইয়ামালের নামের পেছনে লুকিয়ে আছে এক আবেগময় কৃতজ্ঞতার গল্প। আর্থিক সংকটে থাকা অবস্থায় তার পরিবারকে সাহায্য করা 2 ব্যক্তির নামেই তার নাম রাখা হয়। অনেকে মনে করেন লামিন তার নাম, ইয়ামাল তার পদবি, কিন্তু বাস্তবতা ভিন্ন। লামিন এবং ইয়ামাল দুটোই তার নামের অংশ এবং পারিবারিক পদবি হচ্ছে নাজরাউই এবানা। জন্মের আগে আর্থিক সংকটে থাকা তার পরিবারকে সাহায্য করেছিল লামিন ও ইয়ামাল নামের 2 ব্যক্তি। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই বাবা মা সন্তানের নাম রাখেন লামিন ইয়ামাল। আর তাই জার্সির পেছনে লেখা এই নাম শুধু একজন ফুটবলারের পরিচয় নয়, বরং অচেনা 2 মানুষের জন্য একটি পরিবারের আজীবনের কৃতজ্ঞতার প্রতীক। ইংল্যান্ডকে হারাতে কুসংস্কারের আশ্রয় নিচ্ছে আর্জেন্টাইন সমর্থকরা। কেউ ফ্রিজের মধ্যে আটকে রাখছেন হ্যারি কেইনকে, কেউ বা বেলিংহ্যামকে। অন্ধবিশ্বাসে ভর করে কেউ পরবেন পুরনো জার্সি। বুয়েন্স আয়ার্সের শহরতলিতে 13 বছরের স্কুল ছাত্রী ইনেসের ঘর এখন যেন একটা মিনি কন্ট্রোল রুম। লক্ষ্য একটাই, ইংল্যান্ডের আক্রমণ ভাগকে অকেজো করা। আর তাই ম্যাচের আগেই তাদের ফ্রিজারে রাখা হয়েছে ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনকে। এই বিশ্বকাপ চলাকালীন যখন আমি এবং আমার বন্ধুরা একত্রিত হই, আমরা খেলোয়াড়দের জমিয়ে ফেলি। আমরা তারকা খেলোয়াড় এবং গোলরক্ষককে একই কাগজের টুকরোতে রাখি এবং সেটিকে একটি গ্লাসে রেখে ফ্রিজে জমিয়ে ফেলি। সবসময় একই গ্লাস ব্যবহার করি। শুধু ইনেস একা নয়, বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী হুয়ান পাবলো মানসালভোর নিশানায় যেমন আছেন কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে জোড়া গোল করা ইংলিশ তারকা জুড বেলিংহ্যাম। আমার আরেকটি নিয়ম হলো, আমি যে দেশের বিরুদ্ধে খেলছি সেই দেশের তারকাদের ফ্রিজে জমিয়ে ফেলা। আজ আমি জুড বেলিংহ্যামের স্টিকার জমাতে যাচ্ছি, যে এই বিশ্বকাপের ইংল্যান্ডের সেরা খেলোয়াড়দের একজন। সেদিন নরওয়ের বিপক্ষে সে 2টি গোল করে ম্যাচ জিতিয়েছে, তাই আজ ফ্রিজে জমে যাওয়ার পালা তার। কারো ভরসা যদি হয় ডিপ ফ্রিজ, তবে কারো শক্তি বাবার পুরনো জার্সি। হুয়ান ইগনাসিও কালভোর কাছে বিশ্বকাপের প্রতিটি পর্বের জন্য রয়েছে নির্দিষ্ট জার্সি। আর ইংল্যান্ডের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ সেমিফাইনালের জন্য তার অস্ত্র বাবার সেই লাকি জার্সি, যা গত বিশ্বকাপে আর্জেন্টিনাকে এনে দিয়েছিল ট্রফি। গ্রুপ পর্বে 2014 শার্ট, শেষ 16 বা কোয়ার্টারে অন্য একটা জার্সি পরি আমি। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের জন্য আমি আমার বাবার পুরনো শার্টটি পরব। গত বিশ্বকাপে আমি এটি পরেছিলাম এবং আমরা জিতেছিলাম, তাই এবারও আমি এটি পরতে যাচ্ছি।
এই কুসংস্কার কিংবা অন্ধবিশ্বাস যুক্তির কাছে হেরে গেলেও আর্জেন্টাইনরা একে বলেন কাবালা, যার অর্থ বিশ্বাস, আর সেটাই তাদের যোগায় শেষ পর্যন্ত লড়ে যাওয়ার শক্তি। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। জুলাই গণ অভ্যুত্থানে 1400 শহীদের পরিচয় শনাক্ত করে তাদের হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে, এই প্রতিশ্রুতি দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। জানান, আন্দোলন চলাকালে একটি হাসপাতাল থেকে কিছু মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার তথ্য মিলেছে, সে বিষয়ে তদন্ত চলমান। চিফ প্রসিকিউটর জানান, জাতিসংঘের তালিকা থেকে প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে, যা উদ্ঘাটনে নেমেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। 2024 সালের গণ অভ্যুত্থানের জেরে 5 আগস্ট ঘটে শেখ হাসিনা সরকারের দীর্ঘ শাসনামলের পতন। জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে বলা হয়, অভ্যুত্থানে নিহত হয়েছেন 1400 মানুষ, যদিও অন্তর্বর্তী সরকারের গেজেটে নিহতের সংখ্যা 850-র কাছাকাছি। জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পেরুলেও শনাক্ত করা যায়নি অনেক শহীদের কবর, আবার কোনো শহীদের দেহাবশেষও খুঁজে পাওয়া যায়নি। সেই আর্তনাদ নিয়ে শহীদদের পরিবারগুলো এখনো ঘুরছেন দাঁড়ে দাঁড়ে। মেডিকেল আমি নাচ খুঁজি, আমি নাচ খুঁজা পাইনি, আমি জাস্ট এখানে আছি আমার বাইরের নাচ খুঁজার দিকে। আমার ভাই শহীদ মোহাম্মদ সোহেল রানা 18 জুলাই বাসার থেকে বের হয়, বের হওয়ার পর হাসপাতাল, মর্গ, জেলখানা সব জায়গায় তন্ন করে খুঁজি ভাইকে, কিন্তু ভাইকে পাই না। সকালে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের গণকবর পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। এ সময় আমিনুল ইসলাম জানান, জুলাই গণ অভ্যুত্থানে সব শহীদদের পরিচয় শনাক্ত করে হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে। তিনি আরও জানান, জাতিসংঘ ঘোষিত শহীদের তালিকার তুলনায় প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে, যে সত্য উদ্ঘাটনে কাজ করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। প্রায় 865টা আমাদের ইতিমধ্যে শনাক্ত হয়েছে, আর বাকি যেগুলো শনাক্ত হয়নি সেটার বিষয়ে আমরা এখন তদন্ত কাজ করছি। যেটা জাতিসংঘের যে প্রাথমিক একটা রিপোর্ট ছিল যে 1400 শহীদ, আমাদের ইনভেস্টিগেশন আমরা ধারণা করছি যে শহীদের সংখ্যা আরো বেড়ে যেতে পারে। অভ্যুত্থান চলাকালে ঢাকার নিকটস্থ একটি হাসপাতাল থেকে কিছু মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার তথ্য পাওয়া গেছে, এমনটা জানান চিফ প্রসিকিউটর। বলেন, সে বিষয়ে তদন্ত চলমান। ঢাকার সন্নিকটে একটি নদীতে একটি হাসপাতাল থেকে অনেক ডেড বডি ফেলে দেওয়া হয়েছে, নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে, এই তথ্য আমাদের কাছে আছে। আমরা সেই হাসপাতাল, সেই তখনকার কর্তৃপক্ষ এবং যারা এই ঘটনার সাথে জড়িত সেটি আমরা শনাক্ত করার চেষ্টা করছি। প্রকৃত ইনভেস্টিগেশন শেষ হওয়ার পরে নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন যে তাদেরকে বিচারের আওতায় আনা হয়েছে। তিনি আরও বলেন, ঢাকার মাতুয়াইল, জুরাইন, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে জুলাই আন্দোলনে নিহতদের গণকবরের সন্ধান পেয়েছে তদন্ত সংস্থা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। টাঙ্গাইলে এক শিশু অপহরণ ও হত্যা মামলায় আসামিকে মৃত্যুদণ্ড, একই সাথে যাবজ্জীবন কারাদণ্ড, অর্থদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আনময় ইলিয়াস এ রায় দেন। অভিযোগ প্রমাণ হয় আসামি মোহাম্মদ সাব্বির মিয়াকে সশ্রম কারাদণ্ড, 90,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়। আইনজীবী জানান, 2023 সালে ওই শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে সাব্বির, পরে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় মামলা করে। এদিকে ময়মনসিংহে দলিল লেখক আবু জাকারিয়া মিন্টু হত্যা মামলায় 2 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে বিচারক ফারহানা ফেরদৌস এই রায় ঘোষণা করেন। আদালত এই মামলায় আরও 10 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাইশ সহ অনেক উপজেলার নিম্নাঞ্চল। পানি নামার পরে এখন ক্ষতচিহ্ন ভেসে উঠছে। অনেক ঘরবাড়ি সড়ক বিধ্বস্ত, ভেসে গেছে জমির ফসল, ক্ষেত খামার। কিভাবে ক্ষতি কাটিয়ে উঠবেন তা নিয়েই দুশ্চিন্তায় ক্ষতিগ্রস্তরা। আজ এলাকা পরিদর্শন করে পুনর্বাসনের আশ্বাস দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। বাঁশখালীর বাহারছড়ায় অনেক ঘরের ভেতর থেকে পানি নেমে গেলেও উঠান এখনো প্লাবিত। দুর্বিষহ দিন কাটছে ক্ষতিগ্রস্তদের। পাহাড়ি ঢল ও বন্যার পানিতে বিধ্বস্ত বেশিরভাগ মাটির ঘর। রান্নাবান্না, খাবার, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সংকট চরমে। বিল্ডিং লাতিয়ে থাকে, দিন হইলে এরা বসে থাকে, কে মুড়ি দে, 2টা খেলা দে, এই কে বিস্কুট পাখি টানি দে। পানি নেমে গেছে, কিন্তু ফুট কাদা ওখানে দেবাল সব পড়ে গেছে, কিন্তু আমার বেড়ার ঘর দিয়ে থাকি। গরমের দেড় মানে 1 লাখ মতো, ধরো 3 ফুট মতো, 3 ফুট আনার পর মানে আমার দেবাল পড়ে গেছে। ওসালমিয়ার বাজার এদিকে একটা স্রোত গ্যাস আছে, এটা খনন করে বড় করতে হবে। এটা বড় করলে এটা পানি যায় না।
পানি নামার পর স্পষ্ট বন্যার ক্ষতচিহ্ন। শুধু বসতঘর নয়, সড়ক, ফসলি জমি, লবণের মাঠ এবং মাছের ঘেরও ক্ষতিগ্রস্ত। ইঞ্জিল বাজে যাচ্ছে, হ্যাঁ, বড় বড় গর্ত হয়ে গেছে। ছোট ছোট গর্ত ছিল বন্যার আগে, এগুলা বন্যার পর এই গাড়ি, প্রাণের গাড়ি চলছে, এখন গর্তগুলা বড় আকার ধারণ করছে। পথের ছিল, পথের মাছ নাই, কিছু চলে গেছে, ধান মাছ চলে গেছে। যারা কৃষি কাজ করে গায়ে, ওদের অনেক ক্ষতি ছিল, এগুলো নষ্ট হয়ে গেছে। মাছের গায়ে নষ্ট হয়ে গেছে, আর যারা ফার্ম আছে মুরগির, ওটা তো নষ্ট হয়ে গেছে। ঘুরে দাঁড়াতে দ্রুত পুনর্বাসন জরুরি বলছেন দুর্গত এলাকার লোকজন। এখন আমাদের ধানগুলো চলে গেছে, আমরা সামনে কি খাবো? আমাদের যেগুলো মজুদ ছিল ওগুলো তো সব এসে চলে গেছে। প্রাণ আসছে ইনশাল্লাহ পাইছে, ইয়ার পরে তো মানুষের গর্ত খেয়ে গড়ে দিতে পারবে না, সরকার তো এটা নজর দিতে হবে। খানা কিন্তু বরাবর ঠিক আছে ভাই, এখন তো ঘর বাড়িতে পাইতেছি না, কেবল গুম যাইবে আর আমার কোনো গুম নাই। দুপুরে বাঁশখালীর খানখানাবাদে খাল খনন ও ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে এ বিষয়ে আশ্বাস দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। বলেছি যে অতি সত্বর একটা অ্যাসেসমেন্ট তৈরি করতে, যে কৃষিতে কি ক্ষতি হয়েছে, আমাদের মৎস্য ঘের কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কতগুলো মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, সবগুলোকে সরকার পুনর্বাসনের কর্মসূচির আওতায় নিয়ে আসবে। বাঁশখালীর মতো সাতকানিয়া উপজেলার বেশিরভাগ নিম্নাঞ্চল থেকেও পানি নেমে গেছে। তবে বসতঘর, ফসলি জমি, সড়ক সর্বত্র বন্যার ক্ষতচিহ্ন স্পষ্ট। গাছ বাগান প্রায় বাড়ির নিচে 27টা ধানটা লাগিয়ে আছে, লেড়া পানি উঠতে ধান বেঁচে গিয়ে যেভাবে মানে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা সরকারিভাবে কোনো ওই ধরনের কোনো সহায়তা আমরা পাইনি। এমপি মহোদয় এবং সরকারের কাছে একটা আবেদন, আমাদের রাস্তাঘাটগুলোতে না একটু সংস্কার করে দেয়, যাতে অবিলম্বে এখানে কার্যক্রম শুরু হয় উন্নয়নের রাস্তাঘাটের, এটাই আমাদের প্রত্যাশা। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। মধ্যপ্রাচ্য জুড়ে শত শত সামরিক বিমান ও 20টিরও বেশি যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে ইরানের জন্য হরমুজ প্রণালী ঘিরে ফের কার্যকর হলো মার্কিন অবরোধ। কেবলমাত্র ইরান ও তার মিত্রদের জন্য গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধের পাশাপাশি টোল আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে সংঘাত ও অবরোধ অব্যাহত থাকলে টার্গেট করা হবে ওয়াশিংটন ও তাদের মিত্রদের ব্যবহৃত জ্বালানি রপ্তানির রুটগুলোকে, হুঁশিয়ারি ইরানের বিপ্লবী গার্ড IRGCর। ইরানকে কোণঠাসা করতে আবারও হরমুজ প্রণালীতে কার্যকর হলো মার্কিন অবরোধ। ইরানি বন্দর ও উপকূলীয় এলাকায় যাতায়াতকারী নৌযান ঠেকাতে 20টিরও বেশি মার্কিন যুদ্ধজাহাজের পাশাপাশি মধ্যপ্রাচ্য জুড়ে মোতায়েন রয়েছে শত শত সামরিক বিমান। সোশ্যাল হ্যান্ডেল এক্সে অভিযানের ভিডিও পোস্ট করে মার্কিন সেন্টকম জানায়, টানা 7 ঘন্টার অভিযানে ইরানের নৌ সক্ষমতা ও উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে নিখুঁত হামলা চালিয়েছে ওয়াশিংটন। নৌ অবরোধ কার্যকর হলেও ঘোষণার একদিনের মাথায় হরমুজের টোল আদায়ের সিদ্ধান্ত থেকে সরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট। এর পরিবর্তে উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে নিরাপত্তা ব্যয়ের অর্থ আদায় করতে চান তিনি। কয়েকটি দেশ $1 মিলিয়ন বিনিয়োগ করতে চায় বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। বহু বছর ধরে আমরা নিঃস্বার্থভাবে এই অঞ্চলটি নিরাপত্তায় কাজ করছি, বিনিময়ে কিছুই নিচ্ছি না। বিষয়টি অনৈতিক মনে হয়। আমি সুরক্ষা ব্যয়ের অর্থ ফেরত চাই। উপসাগরীয় কয়েকটি দেশের প্রভাবশালীরা জানিয়েছেন তারা যুক্তরাষ্ট্রে $1 মিলিয়ন বিনিয়োগ করতে চান। পাল্টা হুঁশিয়ারি এসেছে ইরানের বিপ্লবী গার্ড IRGCর পক্ষ থেকেও। যুক্তরাষ্ট্রের সব অশুভ তৎপরতা শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ। নিজেদের অক্ষমতা ঢাকতেই ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি IRGCর। অন্যদিকে শিপ ট্র্যাকিং ওয়েবসাইট কেপলারের তথ্য অনুযায়ী মঙ্গলবার প্রায় 20 লাখ ব্যারেল জ্বালানি নিয়ে হরমুজ অতিক্রম করেছে ইরান সংশ্লিষ্ট অন্তত 11টি জাহাজ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। বেড়ে চলেছে অপরিশোধিত তেলের দাম। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনার জেরে এখনও অস্থিতিশীল বৈশ্বিক জ্বালানি বাজার। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে 1.72%, প্রতি ব্যারেলে $1.46 বেড়ে দাঁড়িয়েছে $86 ওপর। এছাড়া WTI এর দাম বেড়েছে $1.11, আগের দিনের চেয়ে 1.4% বেড়ে ব্যারেল প্রতি দাম ছাড়িয়েছে $80। পাল্টাপাল্টি হামলা, হরমুজ প্রণালীতে ইরানের নিষেধাজ্ঞা, যুক্তরাষ্ট্রের পাল্টানো অবরোধ সব মিলিয়ে গত কয়েকদিনে হুহু করে তেলের দাম বাড়ছে, আর বৃদ্ধি পেয়েছে গ্যাসোলিন সহ অন্যান্য জ্বালানির মূল্য। এবার ইরান সংশ্লিষ্ট $130 মিলিয়ন বেশি অর্থের ক্রিপ্টো ওয়ালেট জব্দ করেছে যুক্তরাষ্ট্র। সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। জানান, নতুন নিষেধাজ্ঞার আওতায় সেন্ট্রাল ব্যাংক অফ ইরানের সাথে যুক্ত বেশ কয়েকটি
ওয়ালেট জব্দ করা হয়েছে। তার দাবি, ইরানের অবৈধ আর্থিক কার্যক্রম ও ডিজিটাল সম্পদের অপব্যবহার বন্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া ইরানের তেল ব্যবসার সাথে সংশ্লিষ্ট 50 ব্যক্তি, প্রতিষ্ঠান ও নৌযানের উপরও নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। দখলকৃত পশ্চিম তীরে 34টি নতুন বসতি নির্মাণে বাজেট অনুমোদন দিয়েছে ইসরায়েলি সরকার। বরাদ্দ করেছে $434 মিলিয়ন। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা। এটিকে ঐতিহাসিক সিদ্ধান্ত আখ্যা দিয়েছেন অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। একই সাথে ইসরায়েল ও বসতিগুলোর জন্য একটি উদযাপনের মুহূর্ত বলেও তিনি মন্তব্য করেন। যদিও আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপন অবৈধ, এমনকি এই দখলদারিত্বকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবেও বিবেচনা করে জাতিসংঘ। ইসরায়েলের এই পদক্ষেপে অঞ্চলটিতে উত্তেজনা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে বাংলাদেশে। সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশি মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। একই সাথে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আজ সব ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, কাতারের সাবেক আমিরের রুহের মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তার বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হবে। এছাড়া জাতীয় সংসদেও শোক প্রস্তাব গৃহীত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয় স্বীকৃত 4 বছর মেয়াদী ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধনের দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ ডেন্টাল পরিষদ। সকালে শহীদ মিনারে আয়োজন ছিল। বাংলাদেশ ডেন্টাল পরিষদের মহাসচিব লায়ন মোহাম্মদ কামাল বলেন, রাষ্ট্র নিজেই 4 বছরের ডেন্টাল ডিপ্লোমা শিক্ষা চালু করেছে, ক্লিনিক্যাল প্রশিক্ষণের পর সনদ দিয়েছে এবং সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানেও নিয়োগ দিয়েছে। তবে 10টি কাজের উপরে কর্মবিধিও দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অথচ এই প্রশিক্ষিত জনবল দীর্ঘদিন বিএমডিসি পেশাগত নিবন্ধন এবং কর্মবিধি অনুযায়ী সীমিত পরিসরে প্রাইভেট প্র্যাকটিসের সুবিধা থেকে বঞ্চিত। আর তাতে হাজার হাজার ডেন্টাল ডিপ্লোমাধারী বেকারত্ব, পেশাগত বৈষম্য, অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এ সময় প্রধানমন্ত্রী কোনো দিক নির্দেশনা না পাওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচির ডাক দেওয়া হয়। আপনারা কি দেশটাকে একটা সিন্ডিকেটের আওতায় নিয়ে আসতে চান, যে আপনাদের সিন্ডিকেটের অধীনে আপনি সবাইকে পরাধীন করে রাখতে চান? কিন্তু আপনি সে পরাধীন করে রাখতে পারেন না। রাষ্ট্রে আমাদের পেশাগত স্বাধীনতার অধিকার দিয়েছে, বাংলাদেশের সংবিধান আমাদের অধিকার দিয়েছে, সেই সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। নারায়ণগঞ্জে 12 কোটি টাকায় নির্মিত তাঁত প্রশিক্ষণ কেন্দ্র বেসিক সেন্টারের উদ্বোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। দুপুরে 2500-এ নির্মিত এই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয়। প্রতিমন্ত্রী বলেন, জিআই আমদানি পণ্য বাঁচিয়ে রাখার জন্য এই প্রশিক্ষণ কেন্দ্র করা হয়েছে। দেশের বস্ত্র শিল্পের দক্ষ জনবল তৈরি ও তাঁত উন্নয়নকে এগিয়ে নিতে 12 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় এই তাঁত প্রশিক্ষণ কেন্দ্র বেসিক সেন্টার। এই প্রশিক্ষণ কেন্দ্র তাঁত শিল্পের বিকাশ, দক্ষ মানব সম্পদ তৈরি, কর্মসংস্থান সৃষ্টিতেও ভূমিকা রাখবে বলে প্রতিমন্ত্রী জানিয়েছেন। এ সময় বস্ত্র অধিদপ্তরের কর্মকর্তা, তাঁত মালিক, জেলা প্রশাসক সহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরাও উপস্থিত ছিলেন। বাজারে যাওয়া যায়, আমাদের তাঁতিদেরকে কিভাবে আমরা চাচ্ছি বাংলাদেশের কর্মসংস্থান, শিল্পায়ন, আমাদের তাঁত শিল্প, পাট শিল্প সবকিছু মিলে আমাদের মন্ত্রণালয়ের অধীনস্থ যে কাজগুলো আছে সেগুলোকে সুচারুরূপে মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। মৌলভীবাজারে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বিজিবির 46 ব্যাটালিয়ন। সকালে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এই সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। ক্যাম্পে 4 জন বিশেষজ্ঞ চিকিৎসক 400 মানুষকে বিনামূল্যে চিকিৎসা ওষুধ দেয়। এছাড়া 100 মানুষকে রান্না করা খাবার দেওয়া হয়। অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদের নেতৃত্বে এই কার্যক্রম পরিচালিত হয়। তিনি জানান, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিজিবির দায়িত্ব। বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারে ত্রাণ সহায়তা দিয়েছে হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশ। মঙ্গলবার পেকুয়া উপজেলার উজানটিয়া ফোরকানের দোকান, সোনালী বাজার, শিকদারপাড়া, চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নে অসহায় দুর্গত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা ওষুধ সরবরাহ করা হয়। আর এসব এলাকায় প্রায় 2000 বন্যা দুর্গত পরিবারের জন্য ত্রাণ সামগ্রী দেওয়া হয়। হামদর্দের কর্মকর্তারা বলেন, মানব কল্যাণী প্রতিষ্ঠানের মূল দর্শন। দেশে যে কোনো সংকটময় সময় মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন তারা।
হবিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা দিয়েছে মানবিক সংগঠন শাহ ফাউন্ডেশন অ্যান্ড চ্যারিটি অর্গানাইজেশন। সকালে সদর উপজেলার সুলতানশী এলাকায় এই সহায়তা দেওয়া হয়। বন্যা কবলিত অসহায় 500 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও চাল, আটা, সয়াবিন তেল সহ 17 কেজি ওজনের খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। সংগঠনটি জানায়, মানবতার সেবা ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার থেকেই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার কথা জানিয়েছে সংগঠনটি। আমরা হয়তো তাদেরকে যে সামান্যটুকু খাবার বা চাল বা চিরা যেটাই দিছি, এটা আসলে কিছুই না, এটা একটা সামান্য জিনিস। আমরা তাদের পাশে আছি, যে কোনো ধরনের বিপদে আমরা যেন তাদের পাশে থাকতে পারি, এটি হচ্ছে আমাদের অঙ্গীকার। আর এই ছিল আজকে সব খবরের সব আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।